হেই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন ফিল্ম প্যাসেঞ্জার্স। পৃথিবীতে যেভাবে পলিউশন বাড়ছে, খুব তাড়াতাড়ি হয়তো পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। আর ঠিক এই রকম একটি সিচুয়েশনে এই মুভিতে দেখানো হয়েছে পৃথিবী থেকে কিছু মানুষকে নিয়ে একটি মহাকাশযানে করে পাড়ি দেওয়া হয়েছে পৃথিবীর মতোই দ্বিতীয় একটি গ্রহতে, যেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 120 বছর। আর এই 120 বছর যেসব প্যাসেঞ্জাররা ওই মহাকাশযানের সাহায্যে পাড়ি দিয়েছে, তাদেরকে একটি আধুনিক টেকনোলজির সাহায্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যাতে তাদের বয়স না বাড়ে। কিন্তু 30 বছর জার্নির পর হঠাৎ করেই এর মধ্যে থাকা একটি প্যাসেঞ্জারের ঘুম ভেঙে যায়। এরপর বাকি 90 বছর ওই ব্যক্তিটি ওই মহাকাশযানের ভিতর কিভাবে জীবন কাটায় সেটাই দেখানো হয়েছে এই পুরো মুভিতে। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7/10। তো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই দেখানো হয় স্টারশিপ অ্যাবলন নামে একটি মহাকাশযান পৃথিবী থেকে পাড়ি দিয়েছে দ্বিতীয় একটি গ্রহ হোমস্টে 2 এর উদ্দেশ্যে। এর আসল উদ্দেশ্য হলো নতুন গ্রহতে মানব জাতির বিকাশ ঘটানো, কারণ পৃথিবীতে এখন এতই পলিউশন, রোগ ব্যাধি বেড়ে গেছে যে খুব বেশি দিন মানুষ আর এই পৃথিবীতে বসবাস করতে পারবে না। 5000 যাত্রী আর 258 জন ক্রু মেম্বার নিয়ে ওই মহাকাশযানটি প্রায় 120 বছর যাত্রা করার পর ওই গ্রহতে পৌঁছতে পারবে। কিন্তু এখানেই প্রশ্ন হলো, 120 বছর যাত্রাপথে এই মানুষগুলো কিভাবে জীবিত থাকবে? আসলে যে মহাকাশযানটির সাহায্যে তারা সবাই ট্রাভেল করছে সেটা অতি আধুনিক একটি মহাকাশযান। এতটাই আধুনিক যে এই যাত্রাপথে এই মহাকাশযানটি কাউকেই কন্ট্রোল করতে হবে না, সে নিজে নিজেই এই 120 বছরের জার্নিটি কমপ্লিট করবে। এমনকি এর মধ্যেই যদি এর ভিতরে কোনো প্রবলেম হয় তাহলে সে সেটা নিজে নিজেই ঠিক করে ফেলবে। আর যারা এতে জার্নি করছে তাদের এমনই একটি হাইবারনেশন স্লিপিং চেম্বারে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যার মাধ্যমে তাদের শারীরিক বা মানসিক বৃদ্ধি একটুও হবে না। নতুন গ্রহতে পৌঁছানোর ঠিক কিছুদিন আগেই তাদের ঘুম ভাঙবে। সোজা ভাষায় বলতে গেলে পৃথিবী থেকে এই স্লিপিং চেম্বারের মধ্যে যদি কেউ 25 বছর বয়সে ওঠে, তাহলে 120 বছরের জার্নি কমপ্লিট করার পর যখন সে ওই নতুন গ্রহতে পৌঁছবে তখন তার বয়স সেই 25 বছরই থাকবে। এবার দেখা যায় 30 বছর মহাকাশে ওই মহাকাশযানটি পাড়ি দেওয়ার পর হঠাৎ করেই কিছু উল্কাপিণ্ডর সাথে তার ধাক্কা লেগে যায়। ফলে ওই মহাকাশযানটির ভিতরে কিছু টাইমের জন্য ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়। কিন্তু মহাকাশযানটি এতটাই অ্যাডভান্স ছিল যে সঙ্গে সঙ্গে এই প্রবলেমটি সে নিজেই সারিয়ে ফেলে। কিছুক্ষণের জন্য হলেও এই পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই মহাকাশযানটির ভিতরে থাকা স্লিপিং চেম্বারগুলির মধ্যে একটি স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়। আর ওই স্লিপিং চেম্বারে যে ঘুমিয়েছিল সে ওই গ্রহে পৌঁছানোর প্রায় 90 বছর আগে জেগে ওঠে। এই মানুষটার নাম হলো জেমস। সে জেগে ওঠার পরেই ওখানে থাকা একটি কম্পিউটার প্রোগ্রাম তাকে ওয়েলকাম জানায় আর বলে, এখানে আনন্দ বিনোদনের সব কিছু আছে আপনার জন্য। আপনি আপনার ইচ্ছা মতো এই মহাকাশযানের সমস্ত রকম আনন্দ বিনোদনের মজা নিন, আর আমরা নির্দিষ্ট সময়ে হোমস্টে 2-তে ল্যান্ড করব। জেমস তখন একটু অবাক হয়, কারণ সে আশেপাশে দেখে তার মতো আর কেউই জেগে ওঠেনি, সে একাই একমাত্র জেগে উঠেছে। আসলে সে তখনও বুঝতে পারেনি সে 90 বছর আগে জেগে উঠেছে। যাই হোক, জেমস এরপর এখানে ওখানে ঘুরে খোঁজ করতে থাকে ওই মহাকাশযানের ভিতর তার মতো আর কেউ জেগে উঠেছে কিনা। কিন্তু অনেক ঘোরার পর সে এখন বুঝতে পারে তার মতো আর কেউই জেগে ওঠেনি, সে একাই। এইবার সে চেষ্টা করে যেখানে ওই মহাকাশযানের ক্রু মেম্বাররা ঘুমিয়ে আছে সেখানে যাওয়ার, কিন্তু সেখানে প্রবেশ করার দরজা এমনভাবেই বন্ধ ছিল যে সে সেটা কিছুতেই ওপেন করতে পারছিল না। তাই সে আবার এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। আর তখনই হঠাৎ একটি রুমে সে একটি সাউন্ড শুনতে পায়, যেখানে তাকে বলা হচ্ছিল, তারামণ্ডলে আপনাকে স্বাগত, এখানে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, বলো তুমি কি জানতে চাও। তখন জেমস জিজ্ঞাসা করে, এই পুরো মহাকাশযানে আমি কেন একাই জেগে উঠেছি, বাকিরা কেন এখনো ওঠেনি? কিন্তু এটার কোনো উত্তরই সে সেখান থেকে পায় না। এরপর সে তাকে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা বর্তমানে এখন কোথায় আছি? তখন সেখান থেকে সে উত্তর পায়, আমরা এখন একটি যাত্রাপথে আছি, প্রায় 90 বছর পর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। এই কথা শোনার পরেই জেমস বুঝতে পারে সে 90 বছর আগে ওই স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছে। আর এটা বুঝতে পেরেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে এখন ভাবতে থাকে এই 90 বছর সে একা কিভাবে কাটাবে, কারণ একটা মানুষকে সবকিছু দিয়ে দিলেও সে একা কখনোই বাঁচতে পারবে না। আর এই কথা ভেবেই তার মাথা খারাপ হয়ে যায়। সে পাগলের মতো ছোটাছুটি শুরু করে এদিক ওদিক। এরপর একটা টাইমে আবার ওই রুমে এসে সে পৃথিবীতে মেসেজ পাঠানোর চেষ্টা করে। মেসেজের মাধ্যমে সে বলে, আমাকে সাহায্য করুন, আমি 90 বছর আগে জেগে উঠেছি। কিন্তু যে কম্পিউটার প্রোগ্রামের দ্বারা সে মেসেজটা পৃথিবীতে পাঠাচ্ছিল সে তখন তাকে জানায়, তোমার মেসেজটা মহাকাশ থেকে পৃথিবীতে পৌঁছতে টাইম নেবে 35 বছর, আর সেখান থেকে এই মেসেজের রিপ্লাইটা মহাকাশে পৌঁছতে সময় নেবে আরও 45 বছর। আর এই কথা শোনার পরেই সে পুরো হতবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পাগল হয়ে মহাকাশযানের ভিতরে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তখনই সে হঠাৎ করে একটি মানুষকে দেখতে পায়। সে পাগলের মতো ছুটে যায় ওই দিকে। আসলে ওটা ছিল মহাকাশযানের ভিতরে থাকা একটি বার। সেই বারেই একটা মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছে। জেমস তখন তার কাছে ছুটে গিয়ে তার কাছ থেকে সাহায্য চায়, বলে, আমি 90 বছর আগে জেগে উঠেছি, আমি এখন কি করতে পারি, আমাকে কি তুমি কোনো হেল্প করতে পারো? কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এটা কোনো মানুষ না,
এটা আসলে কম্পিউটারে প্রোগ্রাম করা একটা রোবটটি তাকে জানায় তার নাম আর্থার। জেমস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মহাকাশযানের সবকিছু জানো? সে জানায়, হ্যাঁ, আমি বেশিরভাগ জিনিসই জানি। তখনই জেমস তাকে আবার জিজ্ঞাসা করে, আমি 90 বছর আগে জেগে উঠেছি, আমার স্লিপিং চেম্বারটা খারাপ হয়ে গেছে, তুমি কি জানো ওই স্লিপিং চেম্বারটা কিভাবে আবার ঠিক করা যেতে পারে? তখন আর্থার তাকে জানায়, এটা কোনোদিনই হতে পারে না, কারণ স্লিপিং চেম্বার অনেক অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি, এটা কোনোদিনই খারাপ হতে পারে না। জেমস তখন বুঝতে পারে এর থেকে সে কোনো সাহায্যই পাবে না। এরপর জেমস ভাবতে থাকে কি করে সে নিজের স্লিপিং চেম্বারটা ঠিক করতে পারবে। আর তারপরই সে ওই মহাকাশযানে থাকা বিভিন্ন বই ঘাঁটাঘাঁটি করতে শুরু করে। অবশেষে স্লিপিং চেম্বার সম্বন্ধে একটি বই খুঁজে পায়, আর সে ওই বইয়ের ইনস্ট্রাকশন মতোই কিছু যন্ত্রপাতি জোগাড় করে পৌঁছে যায় নিজের স্লিপিং চেম্বারের কাছে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ ওই স্লিপিং চেম্বারটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে সব দিক থেকে ব্যর্থ হয়। তখন তার মনে হয়, আমি এটা সারাতে না পারলেও এই মহাকাশযানে থাকা ক্রু মেম্বাররা নিশ্চয়ই এটা সারাতে পারবে। কিন্তু সেখানে দরজা তো সে কিছুতেই খুলতে পারছে না, তাই সে এখন চেষ্টা করে ওই দরজাটি ভেঙে ফেলার, কিন্তু সেই দরজা ভাঙতেও সে ব্যর্থ হয়। এরপর আবার সে ফিরে আসে আর্থারের কাছে। নিরুপায় হয়ে আর্থারকে আবার জিজ্ঞাসা করতে থাকে, আমি সবকিছু চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। আর্থার তখন তাকে পরামর্শ দেয়, তোমার হাতের কাছে যেটা আছে তুমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকো, তোমার কাছে যেটা নেই সেটা নিয়ে তুমি কেন ভাবছো? জেমস আর্থারের কথাগুলো শুনেই ভাবে, হ্যাঁ ঠিকই তো, এই মহাকাশযানে বিলাসিতার মতো সবকিছু জিনিস আছে, তাহলে আমি কেন একটা জিনিস নিয়েই পড়ে আছি? আর তখনই সে ঠিক করে এখানে সে মজা করে দিন কাটাবে। আর এরপরই সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা বাস্কেটবল খেলে, ডিস্কে গিয়ে নাচানাচি করে, আর সঙ্গে যত বিলাসিতা ছিল সব কিছু উপভোগ করে নিজের একাকিত্বটাকে কাটানোর জন্য। কিন্তু ওই একটাই কথা, যত টাকা পয়সা বিলাসিতা তোমার কাছে থাকুক না কেন, তুমি যদি মানসিক দিক থেকে ঠিক না থাকো তাহলে তোমার কাছে সবই মূল্যহীন মনে হবে। ঠিক সেই রকমই একটা সময় জেমসের কাছেও এই সবই মূল্যহীন হয়ে পড়ে। সে আবার পাগলের মতো আচরণ করতে শুরু করে, আর একটা টাইমে সে মনে করে সে সুইসাইড করবে। প্ল্যান মতো সুইসাইড করতে মহাকাশযানের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু সেটাও সে পারল না। আর এখন সারাক্ষণ সে মদ খেয়ে মহাকাশযানের এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এইভাবে একটা বছর কেটে যাওয়ার পর একদিন সে নিজের মদের বোতলেই হোঁচট খেয়ে একটি স্লিপিং চেম্বারের সামনে পড়ে যায়। সে যখন উঠে দাঁড়ায় দেখতে পায় তার পাশের ওই স্লিপিং চেম্বারে একটি সুন্দরী দেখতে মেয়ে শুয়ে আছে, যার নাম অরোরা। জেমস প্রথমবার দেখেই সেই মেয়েটার প্রেমে পড়ে যায়, আর তার রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে আমি যদি জাগিয়ে তুলতে পারি অন্তত কথা বলার মতো একটা মানুষ তো পাওয়া যাবে। তাই জেমস ওই মেয়েটির ডিটেলস জানার চেষ্টা করে। সে ওই স্লিপিং চেম্বার থেকে একটি কার্ড বের করে জানতে পারে এই মেয়েটি যখন পৃথিবীতে থাকতো সে একজন পেশাদার লেখক ছিল। এরপর জেমস পৌঁছে যায় আর্থারের কাছে। আর্থারকে কি জিজ্ঞাসা করে, আমার একটি মেয়েকে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু সে এখন স্লিপিং চেম্বারে শুয়ে আছে, তাকে কি জাগানো আমার উচিত হবে? কিন্তু একটি রোবট কিভাবে বুঝবে কোন জিনিসটি ঠিক আর কোন জিনিসটি বেঠিক? আর্থার তাকে জানায়, আপনি যদি একাকিত্বে ভুগে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কথা বলার মতো একটা মানুষ দরকার, সেক্ষেত্রে আপনি ওই মেয়েটিকে ওঠাতেই পারেন। আর আর্থারের কথা শুনেই জেমস নিজে নিজে ভাবতে থাকে যে মেয়েটাকে কি ওঠানো ঠিক হবে নাকি ঠিক হবে না, কারণ ওই মেয়েটিকে ওঠানো মানেই সে আর হোমস্টে 2 এ পৌঁছতে পারবে না, কারণ হোমস্টে 2 এ পৌঁছতে এখনো 90 বছর টাইম লাগবে, আর এই 90 বছরের মধ্যে যারা ঘুম থেকে উঠে পড়েছে তারা ওখানে পৌঁছানোর আগেই মারা যাবে। সুতরাং ওই মেয়েটিকে ওঠানো মানেই ওই মেয়েটি আর জেমস এই মহাকাশযানের মধ্যেই মারা যাবে। এইরকমভাবে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর অবশেষে জেমস ঠিক করে না, সে মেয়েটিকে ওই স্লিপিং চেম্বার থেকে বের করবে। আর তারপরে সে কিছু যন্ত্রপাতি নিয়ে ওই মেয়েটি স্লিপিং চেম্বারের কাছে চলে যায়, আর সেখানে গিয়েই ওই স্লিপিং চেম্বারটিকে নষ্ট করে দেয়। তার ফলস্বরূপ অরোরা জেগে উঠল, আর অরোরাকে জেগে উঠতে দেখেই জেমস সেখান থেকে পালিয়ে গেল। আর অরোরা জেগে ওঠার পরেই চারিদিকে অবাক হয়ে দেখতে লাগলো। প্রথমে ভাবতে লাগলো হয়তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কিন্তু যখনই সে দেখতে পেল তার চারিদিকের একটিও স্লিপিং চেম্বার ওপেন হয়নি, তখনই সে কিছুটা ঘাবড়ে গেল এবং মনে মনে ভয় পেতে শুরু করলো। সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো আর ভাবতে লাগলো একটা মানুষকে তো অন্তত দেখতে পাবো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। একটা টাইমে সে জেমসকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানকার ক্রু মেম্বার নাকি একজন সাধারণ প্যাসেঞ্জার? জেমস তখন তাকে জানায়, আমি একজন সাধারণ প্যাসেঞ্জার। এরপর তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে বলতে ওই তারামণ্ডল নামের রুমটিতে প্রবেশ করে। সেখানে ওরা জানতে পারে এখনও তাদের গন্তব্যে পৌঁছতে প্রায় 89 ইয়ার্স সময় লাগবে। আর এটা শুনেই অরোরা পুরো অবাক হয়ে যায় আর জেমসকে জিজ্ঞাসা করে, তুমি কতদিন হলো জেগে উঠেছ? সে তখন তাকে জানায়, আমি প্রায় 1 বছর আগে ওই স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছি। আর এই কথা শুনেই অরোরা পাগলের মতো ছুটতে লাগলো তার স্লিপিং চেম্বারের দিকে, কিন্তু জেমস তাকে তখন বোঝাতে শুরু করলো, এই স্লিপিং চেম্বারটি কোনো মতেই আর ঠিক করা সম্ভব না। আমি 1 বছর ধরে অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারিনি। এইবার জেমসের এই সব কথা শুনে অরোরা শান্ত হয়ে একটি রুমে রেস্ট নিতে চলে গেল। কিন্তু পরদিন সকালে সে ঘুম থেকে উঠেই আবার লেগে পড়লো ওই স্লিপিং চেম্বারটিকে কি করে সে ঠিক করতে পারবে এই কাজে। সেই টাইমে সেখানে জেমস এসে হাজির হয় আর অরোরাকে নিয়ে একটি জায়গায় ব্রেকফাস্ট করার জন্য হাজির হয়।
সেখানে তারা দুজনে ব্রেকফাস্ট করতে করতেও এই একই কথা নিয়ে আলোচনা করতে থাকে যে তারা কিভাবে ওই স্লিপিং চেম্বারটিকে ঠিক করবে। যেহেতু আরোরা একজন পেশাদার লেখক ছিল, তাই সে তার নিজের একটি বই লিখতে শুরু করে, এখানে সে প্রতিদিন কিভাবে কাটাচ্ছে এই সব নিয়ে। অন্যদিকে জেমস দিনের পর দিন ট্রাই করতে থাকে সে কিভাবে অরোরার কাছাকাছি যেতে পারবে, কারণ সে প্রথম দেখাতেই অরোরাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু অরোরা সে তো ওই একটা কাজ নিয়েই ব্যস্ত ছিল, কিভাবে সে ওই স্লিপিং চেম্বারের ভিতর আবার ফিরে যেতে পারবে। এইভাবে কিছুদিন চলার পর একদিন অরোরা প্রায় বাধ্য হয়েই জেমসকে বলে, আমাদের এই ভাগ্য আমাদের মেনে নিতেই হবে, আর এইভাবেই আমাদের জীবন কাটাতে হবে, কারণ আমি এতদিনে বুঝে গেছি ওই স্লিপিং চেম্বারগুলি ঠিক করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আর এখান থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী, কারণ এখন থেকে তারা একসাথে গেম খেলা, একসাথে খাওয়া দাওয়া, প্রায় সব কাজ একসাথে করতে শুরু করে। আর এই টাইমে জেমস একদিন সুযোগ বুঝে একটি মেশিনের সাহায্যে আরোরাকে তার মনের কথা জানিয়ে দেয়। সে একটি ছোট্ট কাগজে লিখে পাঠায় ডিনার টু নাইট, মানে সে আরোরাকে প্রপোজাল দেয়, তুমি কি আমার সাথে আজকে রাতের ডিনারে যেতে রাজি? আরোরাও খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এরপর আমরা দেখতে পাই দুজনে মিলে রেডি হয়ে রাত্রেবেলায় পৌঁছে যায় আর্থারের কাছে, মানে ওই বারটিতে। সেখানে তারা কিছুক্ষণ ড্রিঙ্ক করে আর তারপর রওনা হয় ডিনারের উদ্দেশ্যে। ডিনার শেষ হওয়ার পর জেমস আরোরাকে বলে, আমি তোমাকে একটি দারুণ জায়গায় নিয়ে যেতে চাই। আর এরপর তারা দুজনে ওই মহাকাশযানের এমন একটি জায়গায় আসে যেখান থেকে স্পেস স্যুট পরে তারা রওনা হয় ওই মহাকাশযানের বাইরে যাওয়ার জন্য। তারপর তারা দুজনেই ওই মহাকাশযানে একসাথে উঠতে উঠতে খুব মজা করে। এইভাবে কিছুদিন কাটার পর অ্যাট লাস্ট আরোরার বার্থডে এসে উপস্থিত হয়, আর জেমস মনে মনে ঠিক করে নেয় সে তার বার্থডের দিনেই তাকে প্রপোজ করবে। আর সে তার সাথে একটি রিং নিয়ে রেডি হতে শুরু করে আরোরার সাথে দেখা করতে যাওয়ার জন্য। এদিকে আরোরা আগে থেকেই পৌঁছে যায় ওই বারে। সেখানে পৌঁছেই সে আর্থারের সাথে গল্প করতে শুরু করে। আর্থার তখন তাকে জানায়, এই 1 বছর আগের কথা, যখন জেমস তোমার সাথে কথা বলার জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু এই কথা শুনেই আরোরা তাকে জানায়, এটা কি করে সম্ভব? আমাদের তো দেখা হয়েছে এই মাত্র কয়েকদিন হয়েছে, আর তুমি বলছো 1 বছর আগে, মানে? তখন আর্থার তাকে সব কিছু জানিয়ে দেয় যে জেমস তার নিজের জন্যই ওই স্লিপিং চেম্বারটিকে খারাপ করে তার ভিতর থেকে তাকে বের করে এনেছে। আর এই সব কথা শুনে আরোরা ভাবতেই পারছিল না জেমস স্বার্থপরের মতো তার নিজের একাকিত্ব দূর করার জন্য তাকে ওই স্লিপিং চেম্বারটি থেকে বের করে এনেছে। এখানে একটা কথা বলে রাখি, জেমস আগে থেকেই আর্থারকে বলে দিয়েছিল সে যেন কোনো দিন আরোরাকে এইসব কথা না বলে। আর্থারও তখন তাকে জানিয়েছিল, ঠিক আছে, তুমি যতদিন এইসব কথা তাকে না জানাচ্ছ ততদিন আমি এইসব বিষয়ে কোনো কথাই বলবো না। আর এখন আরোরার থেকে আর্থার যখন শোনে তাদের মধ্যে কোনো কিছুই আর লুকোনো নেই, তখন সে ভাবে হয়তো জেমস এইসব কথাও বলে দিয়েছে, তাই সে তাকে ওই ব্যাপারে জানিয়ে দিয়েছিল। আসল কথা হলো একটা রোবটের মধ্যে আর কি ফিলিংস থাকবে সত্যি মিথ্যে বোঝার। যাই হোক, এরপরও জেমস আরোরাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরোরা তার সাথে কোনো রকমভাবেই কথা বলতে রাজি ছিল না। একটা টাইমে এই বিষয়টির জন্য আরোরা এতটাই ভেঙে পড়ে যে সে জেমসকে প্রাণে মারার জন্য তার রুমে চলে যায়। আর এইসব দেখে জেমসেরও খুব খারাপ লাগে। এখন তারা দুজনে কেউ কারোর সাথেই আর কোনো কথা বলে না, এমনকি তাদের দুজনের মধ্যে মুখ দেখা দেখিও প্রায় বন্ধ। একদিন হঠাৎ আরোরা লক্ষ্য করে বড় লনের মধ্যে একটি গাছ বসানো হয়েছে, আর এটা দেখেই সে বুঝতে পারে এটা জেমস ছাড়া আর কারোরই কাজ হতে পারে না। কিন্তু সেটা দেখে সে কোনো রিয়াক্ট না করেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একটি আওয়াজ শুনতে পায়, কেউ একজন বলছে এই মহাকাশযানের ভিতর কে গাছ বসিয়েছে। আসলে ইনিই হলেন এই মহাকাশযানের ক্যাপ্টেন। এদিকে এই আওয়াজ শুনেই তারা দুজনে দৌড়ে সেখানে এসে উপস্থিত হয়। জেমস তখন প্রথমেই তাকে জানায়, এই গাছটি আমি বসিয়েছি। আসলে আমরা টাইমের আগেই স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছিলাম, তাই এই সব। এখন এখানেই আমরা বুঝতে পারি এই ক্যাপ্টেনেরও স্লিপিং চেম্বার খারাপ হওয়ার ফলে সেও টাইমের আগেই জেগে উঠেছে। আর এখন তাদের থেকে এই সব কথা শুনে ক্যাপ্টেন তাদেরকে বলে, ঠিক আছে চলো, আমি তোমাদের স্লিপিং চেম্বারগুলো চেক করে দেখতে চাই তাতে কি প্রবলেম হয়েছে। আর এরপরই তাদের স্লিপিং চেম্বারগুলি চেক করেই ক্যাপ্টেন বুঝতে পেরে যায় জেমসের চেম্বারটি কোনো টেকনিক্যাল ফল্টের সাহায্যে খারাপ হলেও আরোরার চেম্বারটিকে ইচ্ছা করে খারাপ করা হয়েছে। জেমস তখন তাকে জানায়, হ্যাঁ এটা আমিই খারাপ করেছি। ক্যাপ্টেন তখন অরোরার থেকে জানতে চায়, তুমি কি এটা জানো? অরোরা তখন তাকে জানায়, হ্যাঁ এটা আমি জানি। এরপর তারা তিনজনে মিলেই ওই মহাকাশযানের কোথায় কি খারাপ হয়েছে সেই সব বিষয়ে চেক করতে থাকে। আর এখানেই আমরা দেখতে পাই ক্যাপ্টেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে, আর তখনই সে রেস্ট নিতে চলে যায়। এবার রাতে হঠাৎ করেই ওই মহাকাশযানটির ভিতর থেকে গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে সবাই ঘুমন্ত অবস্থায় হাওয়ায় উঠতে শুরু করে। ঠিক ওই টাইমে আরোরা একটি সুইমিং পুলে সাঁতার কাটছিল, আর যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই ওই সুইমিং পুলে থাকা জলগুলিও ভাসতে শুরু করেছিল, আর যার ফলে আরোরাও একটি বড় বুদবুদের ভিতর ফেঁসে গিয়েছিল। সে তার ভিতর থেকে কিছুতেই বের হতে পারছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সবকিছু ঠিক হয়ে যায়। পরদিন সকালেই তিনজনে মিলে এক জায়গায় উপস্থিত হয়ে আবার জানার চেষ্টা করতে থাকে যে আসলে এই মহাকাশযানের ভিতর কোথা থেকে এইসব প্রবলেমগুলো হচ্ছে। আর সেখানেই হঠাৎ করে আবার ক্যাপ্টেনের শরীর খারাপ হয়ে যায়, ফলে জেমস আর অরোরা তাকে নিয়ে একটি মেডিকেল রুমে যায়। সেখানে গিয়ে একটি বক্সের মধ্যে তার পুরো শরীর স্ক্যান করে, আর সেখান থেকেই জানতে পারে ক্যাপ্টেনের শরীর এতটাই খারাপ যে সে আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর এটা শুনতে পেয়েই তারা দুজনে খুবই চিন্তিত হয়ে পড়ে।
আর এই সব বুঝতে পেরে ক্যাপ্টেন তখন তাদের দুজনকে বলে, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই মহাকাশযানটির ভিতরে কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা তোমরা খুঁজে বের করে ঠিক করো, না হলে এই মহাকাশযানের সব কটা স্লিপিং চেম্বার খুলে গিয়ে সবাই টাইমের আগেই জেগে উঠবে আর আমাদের এই পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। আর মারা যাওয়ার আগেই ক্যাপ্টেন তাদেরকে একটি আইডি দিয়ে যায়, যেই আইডির সাহায্যে এই পুরো মহাকাশযানের যে কোনো গেট তারা ওপেন করতে পারবে আর যে কোনো জায়গায় অবাধে প্রবেশ করতে পারবে। ক্যাপ্টেন মারা যাবার পরেই ওই মহাকাশযানের ভিতর প্রবলেম আরও বেড়ে যেতে থাকে আর তারা তখন পুরোপুরি শিওর হয়ে যায় যে নিশ্চয়ই এই মহাকাশযানের ভিতর কোনো না কোনো প্রবলেম অবশ্যই আছে। আর তখনই তারা দুজনে মিলে ওই মহাকাশযানের প্রত্যেকটি জায়গায় গিয়ে খুঁজতে শুরু করে কোথায় কি প্রবলেম হয়েছে। আর অ্যাট লাস্ট তারা দুজনে বুঝতে পারে এই মহাকাশযানটিতে উল্কাপিণ্ড ধাক্কার ফলে একটি জায়গা ফুটো হয়ে গেছে, যার ফলেই ওই মহাকাশযানে এত প্রবলেম। থেকে প্রবলেম এতটাই বেড়ে যায় তারা দেখতে পায় এই মহাকাশযানের ভিতর টেম্পারেচার থেকে বাড়তে শুরু করেছে। আর এখন তাদের এই মহাকাশযানের একটি দরজা ওপেন করতে হবে যাতে এই মহাকাশযানের টেম্পারেচার বাইরে বেরিয়ে যেতে পারে, না হলেই অতিরিক্ত টেম্পারেচারের ফলে এই পুরো মহাকাশযানটি ব্লাস্ট হয়ে যাবে আর যার ফলে তাদের এই পুরো মিশনটি বরবাদ হয়ে যাবে। টেম্পারেচার থেকে এত বাড়তে শুরু করে ওই মহাকাশযানের ভিতরে সব কিছু উল্টোপাল্টা কাজ করতে শুরু করে, এমনকি আর্থারও ওই বারে থাকা সব কিছু ভেঙে ফেলতে শুরু করে দেয়। তখনই জেমস গিয়ে তাকে পুরোপুরি অফ করে দেয়। আর এখন জেমস ঠিক করে সে ওই মহাকাশযানটির বাইরে যাবে আর বাইরে থেকে ওই দরজাটি ওপেন করবে, কিন্তু অরোরা তার এই কথা শুনে একদমই রাজি ছিল না। সে বলে, তুমি বাইরে থেকে ওই কাজটি করতে গেলে গরমে পুরো ঝলসে যাবে। কিন্তু জেমস তাকে জানায় এটা ছাড়া তাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশানই নেই। এরপরই জেমস একটি স্যুট পরে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় আর অরোরা তাকে ভিতর থেকে হেল্প করতে থাকে। একটা টাইমে দুজনের চেষ্টায় তারা মেন ডোরটি ওপেন করে ফেলে, ফলে ওই মহাকাশযানের ভিতরে থাকা হিট বাইরে বেরিয়ে যেতে শুরু করে আর সেখানেই জেমস ছিটকে বেরিয়ে যায় মহাকাশের দিকে। এমনকি তার সাথে যে বেল্টটি তাকে মহাকাশযানের সাথে আটকে রেখেছিল সেটিও ছিঁড়ে যায়। আর এটা দেখেই অরোরা নিজে একটি স্পেস স্যুট পরে বাইরে বেরিয়ে পড়ে জেমসকে উদ্ধার করার জন্য। আর অনেক কষ্ট করে জেমসকে উদ্ধার করে ভিতর পর্যন্ত নিয়ে আসে। কিন্তু ভিতরে এসেই সে লক্ষ্য করে মহাকাশের এতটাই ঠান্ডা ছিল যে কারণে জেমসের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। আর তাই অরোরা তাকে তাড়াতাড়ি ওই মেডিকেল বক্সের মধ্যে চেক আপ করানোর জন্য ঢোকায় আর সেখান থেকেই জানতে পারে জেমস আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তখন অরোরা ওই মেশিনটিকে জানায় জেমসের ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু এই মেশিনটি তাকে জানায় তার কাছে অ্যাক্সেস নেই এই ট্রিটমেন্ট করার জন্য। এই টাইমেই তার মনে পড়ে ক্যাপ্টেনের দিয়ে যাওয়া ওই কার্ডটির কথা, যেটা দিয়ে সে ওই মেশিনটিকে অ্যাক্সেস দেয় আর বলে সব রকম ট্রিটমেন্ট শুরু করতে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জেমস সুস্থ হয়ে ওঠে। এটা দেখে অরোরা এখন এতটাই খুশি হয় সে ভাষায় কিছুতেই প্রকাশ করতে পারছিল না। আর এখন থেকেই সে ঠিক করে নেয় তারা দুজনে আর কোনোদিনই ঝামেলা করবে না, এখন থেকে তারা একসাথেই থাকবে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই জেমস অরোরাকে একটি মেশিন দেখায় আর বলে এটির সাহায্যে আমি তোমার স্লিপিং চেম্বারটি ঠিক করে ফেলেছি, এখন তুমি চাইলেই ওই স্লিপিং চেম্বারের ভিতর ঢুকে আবার 90 বছর পর জেগে উঠবে। কিন্তু অরোরা তার এই কথায় এখন আর রাজি না। সে বলে আমরা একসাথেই থাকবো, কারণ আমি জানি একা থাকার কষ্ট কতটা। এর পরের সিনে আমরা দেখতে পাই জেমস, অরোরা, আর্থার তিনজনে মিলেই ওই বারের ভিতর বসে আছে আর সেখানেই জেমস অরোরাকে প্রপোজ করে সেই আংটিটি দিয়ে যেটি সে আগে দিয়ে উঠতে পারেনি। আর এখন অরোরাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, ফলে এখান থেকেই শুরু হয় তাদের একসাথে কাটানোর দিন। এরপর আসে সেই দিন যখন প্রায় 120 বছর শেষ হতে চলেছে আর ওই মহাকাশযানটি হোমস্টে 2 এর প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তখন ওই মহাকাশযানের ভিতরে থাকা সকল স্লিপিং চেম্বার ওপেন হয়ে যায় আর ওই স্লিপিং চেম্বারগুলোর মধ্যে থাকা সকল প্যাসেঞ্জার ক্রু মেম্বার যখন বাইরে বেরিয়ে একটি হল ঘরে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে গাছপালা, পশু পাখি সমস্ত কিছু দিয়ে অরোরা জেমস নিজের মতো করে একটা ছোট্ট পৃথিবী বানিয়ে ফেলেছে, যেটা দেখেই মনে হবে এখানে যে কেউ তার বসতি স্থাপন করতে পারবে। আর সেখান থেকেই অরোরার লেখা ওই বইটি তারা উদ্ধার করে, যাতে সে এই পুরো ঘটনার বিবরণ লিখে রেখেছিল। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।